আপনাদের সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। এখন খবর বিস্তারিত। কদমতলায় পৌঁছলো বিজেপির সুসজ্জিত প্রচার রথ। রাজ্যের সবকটি বিধানসভা এলাকায় এইরকম রথ পৌঁছে দেওয়া হয়েছে। রথের প্রচারে কি পরিবর্তন সম্ভব, প্রশ্ন অভিজ্ঞ মহলে। আসাম থেকে 40টি বিজেপির সাজসজ্জায় সজ্জিত প্রচার রথ আগরতলায় এসেছিল জানুয়ারির 2 তারিখ। এই গাড়িগুলিতে ভারতের প্রধানমন্ত্রী সহ বিজেপি দলের তাবর তাবর নেতাদের ফ্লেক্স ফেস্টুন লাগানো রয়েছে। গাড়িতে একটি টিভিও রয়েছে। এই চলতি ফিরতি প্রচার রথ প্রতিটি বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে প্রচার করবে। বৃহস্পতিবার নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যে সবকটি বিধানসভা এলাকায় প্রচার রথ পৌঁছে দেওয়া হয়েছে। এমনই একটি প্রচার রথ রাত 9টায় এসে পৌঁছয় কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে। এখন জনমনে লাখ টাকার প্রশ্ন, বিজেপি কি প্রচার রথ দিয়ে রাজ্যে পরিবর্তন আনতে পারবে, নাকি সিপিআইএম এর প্রত্যাবর্তনই হবে? কদমতলা কুর্তি হলো। আচ্ছা আচ্ছা, কতটা গাড়ি ঢুকছে ত্রিপুরা রাজ্যে? এখানে আমরা 40টা গাড়ি আছে। 40টা, মানে আসাম থেকে সব। ওখানে ওখানে কোন থেকে এসেছো? ওখানে সে জগন্নাথ মন্দির যখন আগরতলা। আগরতলা থেকে কোন সময় রওনা দিছো? রওনা দিয়েছি এখান থেকে গাড়ি হয়েছে দুইটায় মানে একটা এরকম। যতটা গাড়ি আছে মানে সবটি বেরিয়ে গেছে? হ্যাঁ, সকাল থেকে 12 গাড়ি, সকালে 10টা থেকে 12 নিচটা, মানে প্রতিটা মানে কেন্দ্রে কেন্দ্রে সমষ্টি সমষ্টি যায়। প্রত্যেক জায়গায় দেখা গেছে। আচ্ছা, এই গাড়িটা কি করবা তুমি এক মাস? এক মাস তো অ্যাডভার্টাইজ করা। কি আছে তোমার গাড়ি, কি আছে? ও তো টিভিতে বাস আছে তো। আচ্ছা, গাড়িটা আনছি আমরা তো আমাদের আগরতলা থেকে আইছি। মানে ওই এক মাস এটাতে প্রচার হইব নি? হয়, এক মাস এটা প্রচার করবো সব জায়গাতে, মার্কেটে যাইবো, যেখানে লোক আছে এখানে বিজেপির প্রচার করবো। মানে আজকে কি সবটি কেন্দ্রে আই গেছি নাকি? সবটি আই গেছে। মানে কতটা গাড়ি আছে? গাড়ি 40টা আছে। মানে 40টা কেন্দ্রে গেছে, 20টা কেন্দ্রে ওখানে গেছে না? গেছে না, পরে যাইবো এটা। এটা অক্ষণ নিয়ে আইছেন, জাস্ট আইছেন? যেটা দিয়ে মানে কি হইব, মানে কি আছে গাড়ির ভিতরে? এটা তো যদিও আমরা কখনো দেখছি না, তাহলে এটাতে আছে, টিভি আছে, আর বিজেপি নানান প্রচার করবো, যে এইগুলাই দেখাই। মানে সবসময় রানিং এ থাকবো? রানিং এ যাবো, দাঁড়াইলে তো হবো। এটা কতদিনের লাগিয়ে দিয়েছে আমরা? ইলেকশন অবধি, মানে বুটের আগের দিন ভোট পর্যন্ত, মানে 18 প্রচার যেদিন শেষ হইব এতটুকু। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। উত্তরের 55 বাগবাসা কেন্দ্রে তীব্র উত্তেজনা। নির্বাচনের তারিখ ঘোষণা হতে না হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপি ও সিপিআইএম দল। এর ফলে উভয় দলের বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত। উত্তরের 56 বাগবাসা কেন্দ্রে তীব্র উত্তেজনা। বিধানসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা হতে না হতেই বিজয় প্রতিজ্ঞা মিছিল বের করে সিপিআইএম ও বিজেপি দল। উভয় দলের মিছিলে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উভয় দলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। ঘটনাটি ঘটে বাগবাসা কেন্দ্রের শনিছড়া এলাকায়। আহতদের নিয়ে যাওয়া হয় শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তর জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত ব্যক্তির নাম রানা সিংহ, বয়স 39, ও বিপুল চন্দ্র, বয়স 57 বছর। বিজেপি নেতা মৃণাল কান্তিনাথের বক্তব্য, এই শনিছড়ার অঞ্চলের বাসিন্দা এবং বিজেপির একজন সক্রিয় কর্মী। উনি কি নাম ওনার? রানা সিনহা। ও কোন মন্ডলের উনি? উনি বাগবাসা মন্ডলের। কোথায় কোথায় আঘাত লেগেছে? মাথা ফেটেছে? ওনার মাথা ফেটেছে, তারপরে হাতে আঘাত, কোমরে আঘাত এবং মাথাতে প্রচন্ড একটা বড় ইনজুরি হয়েছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে। কি দিয়ে মেরেছে ওনাকে? এটা লাঠি, খুব শক্ত লাঠি দিয়ে আঘাত করা হয়েছে ওনাকে। পেছন দিক থেকে পার্টির ফ্ল্যাগ লাগানো ছিল, লাঠির মধ্যে পার্টির ফ্ল্যাগ লাগানো ছিল, লাঠি দিয়ে আঘাত করেছে। যখন এই ঘটনাটা ঘটেছে তখন মোটামুটি টাইমটা কটা হবে? এই তো এখন 9টা বাজে, তখন 7টা নাগাদ এই ঘটনাটা ঘটেছে আর কি। অপরদিকে সিপিআইএম কর্মী বিপুল চন্দ্র গুরুতর আহত। উনার ভাইয়ের বক্তব্য, বিজেপির সদস্যরাও তো আহত হয়েছেন। বিজেপির সদস্য আমরা বলতে পারি না আহত হয়েছে বলে, আমাদের দিকে কোনো ইয়ে করা হয়নি। আমাদের দিকে আমাদের যারা, আপনাদের কোনো মিছিল আছে কি আজকে? ছিল মিছিলের মধ্যে তারা আটক করছেন। কয়টা মানে অনুমানিক টাইম কটা ছিল? অনুমানিক 6টা।
6টার সময় আমরা মিছিল শুরু করে বাজারে গিয়েছি। বাজার থেকে আসার পথে আমরা শান্তিপ্রিয়ভাবে বাজার থেকে আসছি, তখন আমরা মিছিলটা জাস্ট শেষ করব এই মুহূর্তে ওরাও মিছিল নিয়ে লম্বা গাছের এই দিক থেকে আসছে। তো ওই মুহূর্তে আমরা মিছিল নিয়ে যাচ্ছি, ওরা অপোজিট সাইডে যাচ্ছে। হঠাৎ করে লাঠি দিয়ে আমার জেঠু বিপুল চন্দ্র ওনার গায়ে মাথায় আঘাত করে, চোখে আঘাত লাগে, দাঁত একটা ফেটে গেছে। তো ওনাকে শনিচরা প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে রেফার করা হয়েছে ধর্মনগর। এখানে সিটি স্ক্যান হয়েছে, এক্স-রে হয়েছে, এখন চিকিৎসকরা দেখছেন। রাইট, বিপুল চন্দ্র, চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই অমরপুর মহকুমা এলাকার দুই প্রধান রাজনৈতিক দল সিপিআইএম ও বিজেপি মহকুমার রাজপথে এক বিশাল মিছিল সংগঠিত করে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই অমরপুর মহকুমা এলাকার দুই প্রধান রাজনৈতিক দল সিপিআইএম ও বিজেপি মহকুমা রাজপথে এক বিশাল মিছিল সংগঠিত করে। এই মিছিলে শাসক দলের 42 বিধানসভা কেন্দ্রে 1500-এরও বেশি লোক অংশগ্রহণ করেন, যাতে মহকুমা উত্তর অঞ্চল কমিটির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সন্ধ্যা 6:25 নাগাদ মিছিল শুরু হয় মহকুমা পার্টি অফিসের সামনে থেকে। এই মিছিল মহকুমা বাজার হয়ে ফটিকসাগরের পার পরিভ্রমণ করে মোটর স্ট্যান্ড গিয়ে পুনরায় চণ্ডীবাড়ি হয়ে বাজার দিয়ে পার্টি অফিসের সামনে এসে সামিল হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মহকুমা সম্পাদক পরিমল দেবনাথ সহ অন্যান্যরা। মিছিলে মহিলা সহ যুবকদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। অন্যদিকে বিজেপি দলের মিছিল শুরু হয় 7:40 নাগাদ। এই মিছিলের নেতৃত্বে ছিলেন যুবনেতা প্রশান্ত পোদ্দার। আজকেই তো নির্বাচন ঘোষণা হলো, এই বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে আপনারা কি জানান দিতে চাইছেন? অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হবে। বামফ্রন্ট সরকার আগেও এই কথা কইছে, আমরা আবারও দেশবাসীর কাছে এটাই আমরা জানাবো, ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের কাছে যে অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হবে। এবং আজকে নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে আরও একধাপ এই রাজ্যে বিজেপিওয়ালাদের যা কিছু এতদিন বলেছিল যে নির্বাচন করতে দেবে না, রাষ্ট্রপতি শাসন দিয়ে দেবে, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। যারা তাদের ধাপ্পাবাজি এবং এই রাজ্যে বামফ্রন্ট সরকার আবার প্রতিষ্ঠা হবে, এটাই আজকে প্রমাণ করছে। এবং মানুষ নির্বাচনের মধ্য দিয়ে, ভোটদানের মধ্য দিয়ে এটাই প্রমাণ করবে যে অষ্টমবারের মতো এই রাজ্যে আবার বামফ্রন্ট প্রতিষ্ঠা হবে। এই যে বিজেপি দল সবসময় বলা যাচ্ছিল একটা অভিযোগ, নির্বাচনী যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের অকথ্য ভুল আছে সেরকম বলে কিছু দাবি করছিল, সে বিষয়ে আপনি কি বলবেন? আজকেই তো নির্বাচন ঘোষণা হলো। নির্বাচন কমিশনার ভালো করেই জানে যে এটা কন্টিনিউ প্রসেস। যদি ভুল কিছু থাকে এটা কন্টিনিউ প্রসেস, এটা ভুল শুধরানোর সেই সময়সীমা আছে এবং নতুন নাম তোলার সময়সীমা আছে। সবকিছু নির্বাচন কমিশন এইগুলি তার সুযোগ আছে, এইগুলার মধ্যে সহযোগিতা করছে বিজেপি এবং নানাভাবে উৎসাহ ওঠাচ্ছে। এবং আমরা মনে করি নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন ঘোষণা করে তার দায়িত্ব রক্ষা করেছেন, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এই বিধানসভা নির্বাচনে, আসছে বিধানসভা নির্বাচনে আপনাদের ফলাফল নিয়ে কি মতামত ব্যক্ত করবেন? ফলাফল নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমরা অষ্টমবারের মতো গতবার চেয়ে আরো বেশি ভোটে, আরো বেশি আসনে আমরা অষ্টমবার প্রতিষ্ঠা করব বিধানসভার মধ্যে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভোট ঘোষণা হয়ে গেছে, এবার ময়দানে তৃণমূল কংগ্রেস। চণ্ডীপুরে নির্বাচনী অফিস উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল নেতা শাহনওয়াজ মণ্ডল। ভোট ঘোষণা হয়ে গেছে, এবার ময়দানে তৃণমূল কংগ্রেস। চণ্ডীপুর বিধানসভার চিরাকুটি জংশনে নির্বাচনী অফিস উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ থেকে আগত যুব তৃণমূল নেতা শাহনওয়াজ মণ্ডল ও ত্রিপুরার তৃণমূলের আহ্বায়ক আশিস সিংহ। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলালের পুত্র ও নৃপেন চক্রবর্তীর নাতি সন্দীপ চক্রবর্তী, স্থানীয় নেতা অঞ্জন রায় প্রমুখরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এবার তৃণমূলের সংগঠন গ্রাম স্তরে মজবুত করা হবে। কর্মীদের বলেন, মন খারাপ করার কিছুই নেই, কাজ করে যেতে হবে। প্রার্থী এখনো পর্যন্ত ঘোষিত হয়নি, কাকে ভোট দেবেন সেটা কেউ আজকে এই সময় দাঁড়িয়ে বলতে পারবে না। আর যে বলবে আনুমানিক ভাবে বলবে। তাই কোনো প্রার্থীর নাম না নিয়ে শুধু আপনাদের কাছে জোড়াফুল চিহ্ন ভোট দেওয়ার আবেদন রাখার জন্য আমি আপনাদের কাছে কিছু বক্তব্য রাখতে চাই। আজকে দাঁড়িয়ে এখানে যে ভোট চাইতে হবে 2018 বিধানসভা নির্বাচনের, এটা আমাদের ধারণার মতো ছিল না, কারণ ইলেকশন তখন ডিক্লেয়ার হয়নি। তাই যখন সুযোগ পাইছি আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে কিছু ভোট চেয়ে যাবো তৃণমূল কংগ্রেসের। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য। আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। জায়গা জমি নিয়ে বিবাদ শেষ পর্যন্ত গড়ালো কল্যাণপুর থানা পর্যন্ত। বিবাদ দেখা দিয়েছে আঞ্চলিক পুজো কমিটি এবং রাম ঠাকুরের ভক্তদের মধ্যে। জায়গা জমি নিয়ে বিবাদ শেষ পর্যন্ত গড়ালো কল্যাণপুর থানা পর্যন্ত। কল্যাণপুর থানার পাশে সার্বজনীন আঞ্চলিক দুর্গাপুজো কমিটি একটি মণ্ডপ ঘরে পুজো করে আসছে। রাজার আমলের পুজো, অনেক ইতিহাস বিজড়িত। জাতি উপজাতির মানুষ মিলে প্রতি বছর নিয়ম নিষ্ঠা করে দুর্গাপুজো করে। আঞ্চলিক পুজো কমিটির পক্ষে অভিযোগ করেন, পাকা মণ্ডপের পেছনে কল্যাণপুর রাম ঠাকুরের শিষ্যরা আঞ্চলিকের জায়গা দখল করে টিন দিয়ে অস্থায়ী ঘর বানিয়ে ফেলে, যা অনৈতিক কাজ। কল্যাণপুরে এমন প্রচুর খাস জমি দখল করে রেখেছে সাধারণ মানুষ। অপরদিকে কল্যাণপুর রাম ঠাকুরের ভক্তদের দাবি এটা ত্রিপুরা সরকারের জায়গা। ওদের যদি জায়গার কাগজ থাকে নিশ্চয়ই আমরা ছেড়ে দেব। সরকারি জায়গাতে যদি দুর্গা মণ্ডপ হতে পারে তবে রাম ঠাকুরের মন্দির হতে আপত্তি কোথায়? দেখো, আজকে বহুদিনের আমরা 7 বছরের আঞ্চলিক পূজা এই তারপরে ওখানে নাকি রাম ঠাকুর তারা কিটা এখানে আশ্রম করে নেব। এটা তো আপনার মন্দিরের নিকটবর্তী জায়গা, মন্দিরের একর জায়গা। এটা তো মন্দিরের পেছনে এই জায়গাতে তারা এইভাবে দখল করতেছে। এটা তো হয় না, এটা তো আমরা বলতে আঞ্চলিক কমিটি আছে এখানে। আমরা পাহাড়ি বাঙালি, এটা শুধু ট্রাইবেলও না, এটা পাহাড়ি বাঙালি মিলিয়ে আমরা এই পূজাটা করতেছি এতদিন ধরে। 72 বছর। হ্যাঁ, 72 না আরো বেশি। তো 1942 ইংরেজিতে স্থাপিত এই পূজা, মহারাজার আমল। আমরা চাই বলতে কিন্তু আমাদের এখানে এটা হইতে পারতো না, এটা তারা উঠাই নিতে। কিন্তু আমরা যেটা খবর নিয়ে দেখছি এখানে ত্রিপুরা সরকারের জায়গা, মান্ডবের চাষনের জায়গাটা, তো ওই জায়গাতে আমরা একটা রাম ঠাকুরের আশ্রম করার লেগে আমরা কমিটিতে সিদ্ধান্ত নিচ্ছি। এই মোতাবেক আমরা এখানে জায়গাটা পরিষ্কার করে আমরা একটা ছাপটা তুলছি। আঞ্চলিক কমিটি যদি তারা আগে কইছে এটা রেজিস্ট্রির জায়গা, এখন কোথায় এটা আঞ্চলিকের, ত্রিপুরা সরকারের ওই আঞ্চলিকের দখলে। তো আঞ্চলিকের দখলে যদি হয়ে থাকে, তারা যদি দখল করতে পারে, তো এখানে আমরাও রাম ঠাকুর সঙ্গের পক্ষ থেকে আমরা তো দখল করতে পারি। এটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা জায়গাটা পরিষ্কার করে আমরা এখানে ছাপটা করছি। তারা যেরকম অধিকার আছে ত্রিপুরা সরকার জায়গার প্রতি, আমাদেরও সেই অধিকার আছে। এই অধিকার মূলেই আমরা এখানে একটা ঘর করতেছি। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার বিকেলে ঊনকোটি জেলার কুমারঘাটে পাবিয়াছড়া মণ্ডলের নেতাজি পল্লীর 20 নং বুথের নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মণ্ডল সভাপতি কার্তিক দাস। বৃহস্পতিবার বিকেলে ঊনকোটি জেলার কুমারঘাটে ভারতীয় জনতা পার্টির কুমারঘাট পাবিয়াছড়া মণ্ডলের নেতাজি পল্লীর 20 নং বুথের নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন গৃহে শুভ উদ্বোধন করেন বিজেপির মণ্ডল সভাপতি কার্তিক দাস। সভায় উপস্থিত ছিলেন বিজেপির 12 নং ওয়ার্ডের কাউন্সিলর রানী মালাকার, রাজ্য কমিটির সদস্য ভগবান দাস, 20 নং বুথের বুথ সভাপতি ননী দেব ও 20 নং বুথের যুব মোর্চার কনভেনার বিজয় ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা। সভায় সভাপতিত্ব করেন 20 নং বুথের বুথ সভাপতি। তাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, সবাই পরিবর্তন চাইছে। সারা ত্রিপুরা রাজ্যে আজকে
কাতারে কাতারে মানুষ সিপিএম ছেড়ে, কংগ্রেস ছেড়ে, আইএনপিডি ছেড়ে, আইপিএফটি ছেড়ে আর অন্যান্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে প্রতিদিন সামিল হচ্ছে, প্রতিদিন সামিল হচ্ছেন। কেন হচ্ছে? আজকে এ রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখতে পারছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করছে, নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করছে, বিপ্লব দেবকে বিশ্বাস করছে। বিপ্লব দেবের উপর মানুষের ভরসা এসেছে যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, বিপ্লব দেবের নেতৃত্বে, অমিত ভাই শাহর নেতৃত্বে আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্য একটা মডেল রাজ্য হবে। ত্রিপুরা রাজ্যের মানুষরা অনাহারে মৃত্যুবরণ করতে হবে না, ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করতে হবে না, স্বামীর চিকিৎসার জন্য স্ত্রী তার কুলের সন্তান বিক্রি করতে হবে না, বেকাররা চাকরির জ্বালায়, বেকারত্বের জ্বালায় আর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে হবে না। সিপিএম পার্টির বিশেষ সামনে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকের জন্য রোজগারের ব্যবস্থা। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কুমারঘাটে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার শপথ নিয়ে সুকান্তনগর অঞ্চল কমিটির উদ্যোগে সংঘটিত হয় আঞ্চলিক জনসমাবেশ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বপন বৈষ্ণব। 18 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সুস্থিতির জন্য অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার শপথ নিয়ে সুকান্তনগর অঞ্চল কমিটির উদ্যোগে সংঘটিত হয় আঞ্চলিক জনসমাবেশ। এই সমাবেশে স্বাগত ভাষণ রাখেন কুমারঘাট মহকুমা সম্পাদক স্বপন বৈষ্ণব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বপন বৈষ্ণব বললেন, বিজেপি দল পেছনের দরজা দিয়ে ঢুকে রাজ্যের ক্ষমতা দখলের যে চক্রান্ত করছে তা কখনোই সম্ভব নয়, কারণ এ রাজ্যের বাম কর্মীরা ত্রিপুরার রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গড়তে যথেষ্ট দায়িত্ববান। সুকান্তনগর অঞ্চল সমাবেশে বিজেপিকে কটাক্ষ করে একথা বলেছেন। উক্ত জনসভায় সভাপতি মণ্ডলীতে ছিলেন ওয়াজিজ আলী, সাধনমণি চাকমা ও গীতা চক্রবর্তী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। উপস্থিত ছিলেন 51 নং বিধানসভার বিধায়ক সমীরণ মালাকার, কুমারঘাট মহকুমা সম্পাদক স্বপন বৈষ্ণব ও অন্যান্য কার্যকর্তারা। চক্রবর্তী শপথ নিয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমাদের রাজ্যে সফরে এসেছিলেন। রাজ্য বামফ্রন্ট সরকারের সাথে বৈঠক করবার পর উনি ঘোষণা করেছিলেন, এই রাজ্য সরকার থেকে আমি শিক্ষা নিতে চাই, সন্ত্রাসবাদীদের মোকাবিলা করবার ক্ষেত্রে ত্রিপুরার যে ভূমিকা, এই ভূমিকা হচ্ছে প্রশংসনীয় ভূমিকা। উনি বলেছিলেন, ত্রিপুরার শিক্ষা আমরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার একটা মুখ আছে আর একটা আছে মুখোশ। আমরা দেখলাম অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করবার জন্য যখন গোটা রাজ্যে সমাজী বংশের মানুষ, হিন্দু, মুসলিম, ট্রাইবেল, নন ট্রাইবেল সবাই আজকে রাস্তায় নেমেছেন, সবাই শপথ নিচ্ছেন আরো বেশি ভোটে, আরো বেশি আসনে বামফ্রন্টকে, অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করে দেশের মধ্যে একটা নতুন ইতিহাস তৈরি করবার জন্য যখন দৃঢ় প্রত্যয় নিয়ে এই রাজ্যের মানুষ তৈরি হচ্ছেন, গোটা দেশের মানুষ আজকে তাকিয়ে রয়েছেন আমাদের দিকে দিয়েছিলেন এবং বেশিরভাগ ভোট বামফ্রন্টের সমর্থন দ্বারা দিয়েছিলেন। আমাদের রাজ্যে নির্বাচন মানে একটা উৎসব, রাজনৈতিক উৎসব। সবার কাছে আমরা রাখি আমাদের রাজ্যের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখবার জন্য আপনাদের সবাইকে সচেষ্ট হতে হবে। চোখ কান আমাদের খোলা রাখতে হবে। নানান ভাবে, নানান কায়দায় ওই বিজেপি দল, তাদের কোনো মতাদর্শ নেই, তাদের কোনো ইসলাম, তাদের কোনো কর্মসূচি নেই, তাদের কোনো ধরনের কর্ম পরিকল্পনা নেই জনকল্যাণে। স্বাভাবিকভাবে নির্বাচনে বৈতরণী পাওয়ার জন্য নানান কায়দায়, নানান ভাবে মানুষকে তারা বিভ্রান্ত করবার চেষ্টা। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি দলের বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিআইএম এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কমলাসাগরে। বিজেপি দলের বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিআইএম এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কমলাসাগরে। কমলাসাগর মণ্ডলের 46 নং বুথের পূর্ব গোকুলনগর এলাকায় বিজেপি বুথ অফিস বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা পুড়িয়ে দেয়। শুক্রবার খবর পেয়ে বিজেপি কর্মীরা ছুটে আসেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা তুলসী বণিক, মণ্ডল সভাপতি সবীর চৌধুরী, যুব মোর্চার সভাপতি কাজল সরকার সহ অন্যান্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। কিছু দুষ্কৃতিকারী আমাদের 46 নম্বর বুথ অফিসে অগ্নিসংযোগ করেছে, আমাদের বুথ অফিস জ্বালিয়ে দিয়েছে। আমরা জানি এই সমস্ত কার্যকলাপ কে করতে পারে, সেটা সিপিএম এর কাজ। সিপিএম এর দুষ্কৃতিকারীদের কাজ ছাড়া এটা হতে পারে না। কারণ সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতিদিন সিপিএম ছেড়ে যেরকম ভাবে মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে আসছে, সেই অবস্থা দেখে সিপিএম ভীতগ্রস্ত।
তাদের জনসমর্থন হারাচ্ছে, তাই তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই তারা আজকে আমাদের পার্টি অফিসে আক্রমণ করছে, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করছে, বিভিন্নখানে আমাদের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে, কার্যকর্তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা এই সমস্ত কার্যকলাপের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। এবং আমাদের এই কমলাসাগর মণ্ডলের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, গত পরশুদিনও আমাদের এক জায়গাতে প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা যদি এই সমস্ত কার্যকলাপ সিপিএম বন্ধ না করে আমরা তার প্রতিরোধ নেব এবং আগামী দিনে আমরা এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শিক্ষা জগতের আস্থা ব্রিলিয়ান্ট কোচিং, জেল রোড, সার্কিট হাউসের পূর্ব দিকে। সিবিএসই, টিবিএসই, আইসিএসই সিলেবাসের বিজ্ঞান ও কলা বিভাগের সকল বিষয় অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের পড়ানো হয়। 25 বছরেরও বেশি দিন হইতে শিক্ষাদানে রত। প্রযত্নে ধ্রুবজিৎ চক্রবর্তী, মিঠুন স্যার। যোগাযোগ 9862300811 অথবা 8132800284। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে, সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথদেব স্মৃতি ভবনে 40তম ককবরক দিবস উদযাপন অনুষ্ঠান সংঘটিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিরঞ্জন দেববর্মা। নানাবিধ অসুবিধা এবং দুর্বলতার কারণে ককবরক ভাষাকে আজও তেমন ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। ককবরক ভাষাকে উন্নতকরণের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক নিরঞ্জন দেববর্মা 40তম ককবরক দিবসে এই অভিমত ব্যক্ত করার মধ্য দিয়ে বর্তমান সরকারের প্রতি নিজের বিদ্বেষ মনোভাবের ইঙ্গিত দিলেন বলে অভিমত রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথদেব স্মৃতি ভবনে 40তম ককবরক দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মঞ্চে বিধায়ক নিরঞ্জন দেববর্মা ছাড়াও এডিসির এডিশনাল সিও সুবিকাশ দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে নিরঞ্জন দেববর্মা জানান, উৎসাহ আমরা পরিলক্ষিত মানে হয়েছে যে ওনারা এই ভাষাটাকে ডেভেলপ করার জন্য এগিয়ে এসেছে। এর জন্য ওদেরকে আমরা সবসময় অভিনন্দন জানাচ্ছি, এখনো অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আজকে আমাদের আজকের যে বিষয়টা, আজকে আপনাদের সেমিনার মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের সেমিনার? আমাদের 40তম ককবরক ইয়েতে আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটিতেও এখন মানে পঠন পাঠন হচ্ছে এবং এই তো জুলাই মাসে 2017 জুলাইতে ইউনিভার্সিটি থেকে 48 জন ছেলে মেয়ে ওরা পাস করে বেরিয়েছে। এবং আমরা আজকে 40তম যে ককবরক দিবস, এই দিবসে ককবরক ভাষাভাষী ছাড়াও এই রাজ্যের 37 লক্ষ জাতি, উপজাতি এবং বিভিন্ন ধর্ম বর্ণের লোকদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এটাকে সর্বত্র প্রসারিত করা। ককবরক অ্যাকচুয়ালি আমরা বলবো এখনও যতটুকু ডেভেলপ হওয়ার কথা ছিল, যতটুকু এগিয়ে নেওয়ার প্রশ্ন, কিন্তু ততটুকু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এটা বিভিন্ন রকম অসুবিধা আছে, দুর্বলতা আছে। এটা
কিন্তু আমরা অষ্টম তফসিলের দাবি করছি সেই অনেক দিন থেকে। ককবরক ভাষার স্বীকৃতি পাওয়ার আগে থেকে আমরা অষ্টম তফসিলের দাবি করছি, এখনো অষ্টম তফসিলের দাবি আমরা করছি, এবং যাতে এটা এই দাবিটা মাধ্যমে ভাষাটাকে আরো সর্বত্র জাতীয় স্তরে কথা আমরা বলছি না, আমাদের রাজ্যের মধ্যেই তো এই ভাষাটা সীমাবদ্ধ থাকবে। কিন্তু অষ্টম তফসিল যেটা বলছে এটা দিতে কেন তালবাহানো করছে, আমরা দেখেছি কংগ্রেসের সময় ওরা তালবাহানো করছে। এখন এই নতুন যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারটাও কিন্তু রেসপন্স দিচ্ছে না। যাও আমাদের এই ভাষা বড় ভাষা, একটা সমৃদ্ধ ভাষা, এটা স্বীকৃত, এবং আমরা আশা করি এই 40তম ককবরক যে প্রতিষ্ঠা দিবস, এই দিবসে আমাদের শুধু এখানেই কেন্দ্রীয়ভাবে আমরা এখানে করছি, কিন্তু রাজ্যের সর্বত্রই আজকে এই দিবসটা পালিত হবে, এবং সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার জন্য, সহযোগিতা করার জন্য, এই ভাষাটাকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা আহ্বান এবং আবেদন জানাচ্ছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচনের প্রাক মুহূর্তে দলকে শক্তিশালী করতে 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে জনসম্পর্ক অভিযান সংগঠিত করে বিজেপি দল। নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। নির্বাচনের প্রাক মুহূর্তে দলকে আরো বেশি করে শক্তিশালী করতে 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে বাসন্তী টিলা গ্রামে এক জনসম্পর্ক অভিযান সংগঠিত করে বিজেপি দল। দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পিনাকি দাস চৌধুরী, চয়ন রায়, উত্তম অধিকারী সহ প্রমুখরা। ভোটের পূর্বে জনসম্পর্ক অভিযানকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বিজেপি কর্মীদের মধ্যে। এটা প্রতিনিয়তই ভারতীয় জনতা পার্টির কাজ, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, মানুষের সুখ শান্তি সম্পর্কে বা অশান্তি সম্পর্কে জানা, এবং ভারতীয় জনতা পার্টির এটা নিত্যদিনের কাজ। তাই আজকে আমরা এই 5 নম্বর বুথে, কল্যাণপুর মন্ডল 6 নম্বর বুথে জনসম্পর্ক অভিযানে বেরিয়েছি, এবং এই অভিযান থেকে আজকে মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছে পরিবর্তনের পক্ষে, মানুষ দীর্ঘদিনের লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, তা আজকে ব্যক্ত করছে একদম প্রকাশ্যভাবে, এবং বলছে ভাই এগিয়ে যাও, কাজ করে যাও, এবার আমরা পরিবর্তন করবই। এইভাবেই আজকে আমরা জনসম্পর্কে প্রতিটি বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।